গল্পের শুরুতে আমাদের বিদ্যা এবং সার্থক নামের এক দম্পতিকে দেখানো হয়, যেখানে বিদ্যা অনেক ভয় পাচ্ছিল এবং তার স্বামী সার্থককে বলছিল সৃষ্টিকর্তা মানুষদের কাছে 3টে মণি রক্ষা করতে দিয়েছিল, যে 3টে মণি রক্ষা করতে গিয়ে আমার গুরুজি মারা গেছে, আর ওই পিশাচিনীটা 2টো রত্নই নিয়ে গেছে। তবে তার ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী মণি ছিল কাল বিজয় রত্ন, কিন্তু ওটা একটা দুর্ঘটনার মাধ্যমে আমার গর্ভে চলে গিয়েছিল যখন আমার বাচ্চারা আমার পেটে ছিল। আর গুরুজি বলেছে যখন আমার বাচ্চাদের 5 বছর পূর্ণ হবে তখনই ওই মনির শক্তি তাদের দুজনের ভেতরে ভাগ হয়ে যাবে। আর আজকেই ছিল তার বাচ্চাদের 5মতম জন্মদিন। এটা নিয়ে বিদ্যা অনেক কান্না করছিল এবং ভয় পাচ্ছিল, কারণ আজকের পর থেকে ওই পিশাচিনীটা তার বাচ্চার উপরে নজর রাখবে। কিন্তু এখানে সার্থক বিদ্যাকে কোনো রকমের শান্ত করে এবং নিজেদের কাজে চলে যায়। সিন এখান থেকে কাট হয়ে যায় আমাদের নায়িকাদের ওপর, যেখানে বড়জনের নাম ছিল দৃষ্টি এবং ছোট বোনের নাম ছিল দিব্যা। তো ঘুমের ভেতরে দৃষ্টির মাথা যখন ব্যথা করছিল তখন সে তার ছোট বোন দিব্যাকে ডাকে আর বলে, দিব্যি ওঠ, আমার মাথা খুব ব্যথা করছে। ঘুমে কাদা হয়ে থাকা দিব্যা তখন বলে, দিদি ঘুমিয়ে পড়ো, তাহলে আর ব্যথা করবে না। ওই সময় দৃষ্টির মাথায় তৃতীয় চোখ ওঠে আর সে একটা ভবিষ্যৎ দেখতে পারে, যেখানে দৃষ্টি দেখে তাদের গ্রামে পানির যে ড্যাম আছে ওটা ভেঙে যাবে এবং শত শত গ্রামবাসী মারা যাবে। সে ভয় পেয়ে যখন চোখ খোলে তখন তার নজর পাশের আয়নায় যায় আর সে দেখতে পারে তার কপালে একটা আলো দেখা যাচ্ছে। দৃষ্টি যখন দিব্যাকে ডাকতে যাবে আর এটা বলবে, দেখতে পারে দিব্যার হাতেও একটা আলো আছে। বাচ্চা দিব্যা এটা দেখে ভয় পায় এবং তার বোনকে বলে, দিদি এটা সরিয়ে দাও, আমার খুব ভয় করছে। তবে দৃষ্টি এই দিকে নজর না দিয়ে সে পাগলের মতন দিব্যাকে বলছিল, দিব্যি সবাই মরে যাবে, সবাই মরে যাবে, পানিতে সবাই ভেসে যাবে। বাচ্চা দিব্যি তো ভাবছিল তার বোন হয়তো কোনো স্বপ্ন দেখেছে। তারপরেও সে তার বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য জানায়, তাদের বাবা তো ওই ড্যামেরই একজন ম্যানেজার এবং আজকে নাইট শিফটে সেই আছে, কিছু হলে তার বাবাই সবকিছু দেখে নেবে। তবে দৃষ্টির মন মানছিল না, সে বারবার দিব্যাকে বলছিল এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। দিব্যা তখন বলে, কিন্তু দিদি আমার হাতে তো কোনো লাঠি নেই যে আমরা দরজা ভেঙে তারপরে চলে যাব। সে হাত নাড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যায় সেখানে থাকা লোহার একটা রড তার হাতের উপরে চলে এসেছে। অর্থাৎ 5 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এদের দুজনের ভেতরে শক্তি চলে এসেছে। তখন দৃষ্টি আর সময় নষ্ট না করে দরজা ভাঙে এবং ওই ড্যামের উদ্দেশ্যে রওনা দেয়। তারা যখন সেখানে পৌঁছায় দেখতে পারে সবকিছুই ঠিক আছে। সিকিউরিটি আঙ্কেল যখন দুটো বাচ্চাকে এখানে দেখে তখন সে তাদেরকে বাসায় যেতে বলে। তবে দৃষ্টি তাকেও জানায় এখানে একটু পরেই ড্যাম ভেঙে যাবে। আঙ্কেলরা তো বিশ্বাস করছিল না। ওই মুহূর্তে দেখা যায় পেছন থেকে একটা ড্যামের ফাটল ভেঙে গেছে এবং সেটা দিয়ে অনেক বেশি পানি বের হচ্ছে। সিকিউরিটি আঙ্কেল এদেরকে বাসায় চলে যেতে বলে এবং নিজে গ্রামবাসীদেরকে সতর্ক করার জন্য মাইকিং করতে যায়। দৃষ্টি দিব্যাকে বলে, তুই কিছু একটা কর, না হলে সবাই মারা যাবে। দিব্যা যখন হাত নাড়ায় তখন না চাইতেও তার হাতের সাহায্যে বড় বড় পাথর এবং গাছ গিয়ে ওই ড্যামের মুখের উপরে পড়ে এবং ফাটল ওখান থেকে আটকে যায় এবং কোনো পানি আর বের হচ্ছিল না। এত সময় মাইকিং শুনে গ্রামবাসীরা চলে আসে এবং যখন দেখতে পারে দুটো বাচ্চা এখানে জাদু করছে তখন এরা তো জয় জয়কার করছিল এবং ভাবছিল স্বর্গ থেকে হয়তো কোনো দেবতা তাদের ভেতরে চলে এসেছে। ওই সময় একজন সাংবাদিকও সেখান দিয়ে যাচ্ছিল এবং দুইজন বাচ্চাকে এমন ম্যাজিক করতে দেখে তাদের ছবি তার ক্যামেরাবন্দি করে নেয়। সিন এখান থেকে 5 বছর আগে দিব্য দৃষ্টির মায়ের ওপর অর্থাৎ বিদ্যার ওপরে চলে যায়। বিদ্যা তখন গর্ভবতী অবস্থায় তার গুরুজির সঙ্গে দেখা করতে এসেছিল। গুরুজি তখন তাকে জানায় পিশাচিনী তাদের থেকে 2টো রত্ন নিয়ে গেছে, যার ভেতরে একটা ছিল তত্ত্বরত্ন। এই মণি যার কাছে থাকবে সে মাটি, পানি, বাতাস, আগুন এবং আকাশের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে। আর দ্বিতীয়টি ছিল মায়াবী রত্ন। এর সাহায্যে সে যে কাউকে হিপনোটাইজ অথবা সম্মোহন করতে পারত। তখনই আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় এই মণি দুটো যারা রক্ষা করছিল পিশাচিনী তাদেরকে মেরে তারপর এই মণি দুটোকে তার কাছে নিয়ে গেছে। এরপর গুরুজি বিদ্যাকে নিয়ে তার একটা গোপন গুহায় চলে যায়, যেখানে তার আরো একজন শিষ্য ছিল। এই লোকটাকে একটু মনে রেখো, পরবর্তীতে এর অনেক বড় ভূমিকা আছে। গুরুজি যখনই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী রত্ন বের করবে এবং দিব্যাকে দিবে তার আগেই সেখানে পিশাচিনী চলে আসে। গুরুজি দিব্যাকে বাঁচানোর জন্য যখনই সেখান থেকে পাঠিয়ে দিবে তার আগে পিশাচিনী তাকে আটকে ফেলে এবং বাইরে বের হতে দেয় না। সেই সময় গুরুজি পিশাচিনীর উপরে আক্রমণ করলে তাকে পাথর বানিয়ে দেয়। তবে পিশাচিনী এদের সকলে থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সে গুরুজির উপরে মজা নেয় এবং বলে, কি গুরুজি, আপনি বুড়ো হয়ে গেছেন আর ভুলে গেছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার কাছে এখন 2টো মণি রয়েছে এবং এর সাহায্যে আমি মাটি, পানি, বায়ু, আকাশ সবকিছুর উপরে রাজত্ব করতে পারি। তাই আপনার এই 2 টাকা জাদু অফ করুন। এই পিশাচিনীর নাম হচ্ছে সাচিনী। তো এরপরের থেকে আমরা ওকে সাচিনী বলেই ডাকবো। আর সাচিনীর কথায় যোগ দিয়েছিল সে এখানে সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। তবে যখনই সাচিনী একটু অন্যমনস্ক হয়ে পেছনে ফিরে তাকায় তখনই গুরুজি তার হাতে থাকা ওই তৃতীয় মণিটা
বিদ্যার দিকে ছুঁড়ে মারে। তবে পিশাচিনী দ্রুতই উঠে পড়ে এবং যখন দেখে বিদ্যার দিকে ওই মণিটা ছুঁড়ে দেওয়া হচ্ছে তখনই সে মাঝখান থেকে ঢুকে ওই মণিটাকে নিতে চায়। তবে দুর্ভাগ্যবশত ওই মণিটা পিশাচিনীর চোখ চিরে এরপরে বিদ্যার পেটের ভেতরে ঢুকে যায়। আর ওই সময় বিদ্যা 9 মাসের গর্ভবতী ছিল। আর মণিটা পিশাচিনীর চোখের উপরে লাগার পরে পিশাচিনীর চোখ নষ্ট হয়ে যায় এবং সে কয়েক সেকেন্ডের জন্য সেখানে বেহুশ হয়ে পড়ে। এই সুযোগে গুরুজি বিদ্যাকে সেখান থেকে পালাতে বলে আর বিদ্যার উদ্দেশ্যে বলে, শুভ অশুভ যা কিছু হবে পূর্ণ চাঁদের অর্ধরাতে হবে। আর এই রাত এত বেশি ভয়ঙ্কর হবে যে হৃদয় কেঁপে ওঠানোর মতন হবে। যা হারিয়ে যাবে তা খুঁজে পাবে ওই পূর্ণিমা রাতেই হবে। এই কথাটা মনে রাখতে বলে বিদ্যাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে তার আরো একজন ছাত্রকে বলে, বিদ্যার পেটের ভেতরে থাকা তার বাচ্চারা তৃতীয় মনির শক্তি পাবে, অর্থাৎ কালবিজয়ী রত্নের শক্তি পাবে, যার ভেতরে একজন ভবিষ্যৎ দেখতে পারবে এবং আর একজন পাবে মনোগামী শক্তি, যে শক্তির মাধ্যমে সে ভবিষ্যৎ আটকাতে পারবে। কিন্তু এই সৃষ্টির রক্ষা তখনই হবে যখন বিদ্যার বংশধররা আমার বংশধরের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ বিদ্যার সন্তান এই গুরুজির কোনো একজন বংশধরের কাছে যাবে। তখন তারা তিনজন মিলে এই সৃষ্টিকে রক্ষা করতে পারবে। আর এত সময় যে সাচিনী সেখানে অজ্ঞান হওয়ার নাটক করছিল সে এই সমস্ত কথাই শোনে। সে যখন গুরুজিকে মারবে তার আগে এই গুরুজি বলে, তোর হাতে মরার থেকে ভালো আমি নিজের থেকেই মারা যাই। এরপরে গুরুজি নিজেকে নিজে সেখানেই মেরে ফেলে। তবে সাচিনী এখানে অনেক রেগে যায়, কারণ তার কাছে আরো অনেক বেশি প্রশ্ন ছিল যেগুলোর উত্তর তার জানা ছিল না। সে গুরুজির ওই ছাত্রের গলা টিপে ধরে এবং বলে, সত্যি করে বল এই গুরুজির শেষ বংশধর কে? তখন ওই ছাত্র না চাইতেও বলে দেয় মহিমা, অর্থাৎ এই গুরুজির মেয়ের ছেলে, অর্থাৎ গুরুজির নাতির কথা বলে দেয়। আর আমরা অন্যদিকে বিদ্যাকে দেখতে পারি এই ঘটনার পরে সে সার্থককে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কারণ ছিল দুটো, একটা দিব্য দৃষ্টির ভবিষ্যৎ এবং দ্বিতীয়টা তার গর্ভে রয়েছে সব থেকে শক্তিশালী মণি কালবিজয় রত্ন। সিন এবার চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পারি সাচিনী গাছের উপরে বসে মহিমা এবং তার ছেলে রক্ষিতের উপরে নজর রাখছিল। আর অন্যদিকে সমস্ত লোকজন যখন জেনে গেছে দিব্যদৃষ্টির ভেতরে শক্তি আছে, তখন দিব্যদৃষ্টির বাবা মা সিদ্ধান্ত নেয় আজকে রাতেই তারা দিব্যদৃষ্টিকে নিয়ে এখান থেকে বের হয়ে অন্য কোথাও শিফট হয়ে যাবে। তারা যখন চলে যাচ্ছিল তখন দিব্যদৃষ্টির বাবা মা বুঝতে পারে তাদের পেছনে সাচিনী রয়েছে। তখন সার্থক তার স্ত্রীকে তার বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে। বিদ্যা তার হাজবেন্ডকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তবে তার বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে হয়। আর অন্যদিকে যখন সাচিনীর সামনে সার্থক পড়ে, সাচিনী 1 সেকেন্ডে সার্থককে সেখানে মেরে দিব্যদৃষ্টির পেছনে যায়। বিদ্যা যখন তার মেয়ে দুটোকে ট্রেনে তুলে দেয় এবং নিজে উঠতে যাবে তার আগে সাচিনী তার হাত টেনে ধরে এবং দিব্যদৃষ্টির কাছে চলে যেতে চায়, কারণ তাদের ভেতরে ওই মণি রয়েছে, তারা মরে গেলে মণিটা অটোমেটিক তার কাছে চলে আসবে। কিন্তু এখানে দিব্যদৃষ্টিকে বাঁচানোর জন্য দিব্যদৃষ্টির মা সাচিনীকে কোনো রকমের আটকে রেখেছিল, কারণ গুরুজি মারা যাওয়ার আগে তাকে একটা রক্ষা কবচ দিয়েছিল যার থেকে সে সাচিনী থেকে কিছু সময়ের জন্য পরিত্রাণ পেতে পারত। সে সাচিনীকে আটকে রেখেছিল আর বারবার দৃষ্টিকে বলছিল, মনে রেখো বোনের হাত কিন্তু কখনোই ছাড়বে না, না তার হাত ছাড়বে না তার সঙ্গ ছাড়বে। আর দৃষ্টিও তার মাকে বারবার বলছিল, মা আমি দিব্যির হাত ছাড়বো না, না তার সঙ্গ ছাড়বো। অন্যদিকে সাচিনী অনেক বেশি রেগে যায় এবং তার শক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত বিদ্যার পেটের ভেতরে একটা ছুরি ঢুকিয়ে দেয়। আর এই সমস্ত ঘটনা দিব্যদৃষ্টি ট্রেনের হাতল ধরে দেখছিল। তার মাকে যখন সাচিনী মেরে ফেলছিল তখন তারা দুজনেই সাচিনীর একটা চোখ নেই এটা দেখে ফেলে এবং ওই একটা চোখে লাল একটা আলো তারা স্পষ্ট দেখতে পারে। তার মাকে মরে যেতে দেখে এরা দুজনে অনেক কান্না করছিল আর দিব্যা তার মায়ের কাছে যাওয়ার জন্য অনেক ছটফট করছিল। এর ভেতরে তার হাত দৃষ্টির হাতে থেকে ছুটকে যায় এবং দিব্যা ট্রেন থেকে নিচে পড়ে যায় আর দৃষ্টি ওই ট্রেনের ভিতর থেকে যায়। আর এখান দিয়ে দুই বোনের যাত্রা আলাদা হয়ে যায়। এর কিছু সময় পরে দৃষ্টি আবার একটা ভীষণ দেখে, অর্থাৎ ভবিষ্যৎ দেখে এই ট্রেনে আগুন ধরে যাবে। সে সকলকে এই কথা বলে কেউ বিশ্বাস করে না, কিন্তু এক দম্পতির কাছে গিয়ে যখন এটা বলে তখন ওই দম্পতি দৃষ্টিকে দেখে চিনে ফেলে এই মেয়েটা ভবিষ্যৎ দেখতে পারে। আজকে এই খবরে সে এই মেয়েটাকেই দেখেছে। তখন এরা দৃষ্টিকে নেয় এবং তাকে ট্রেন থেকে লাফ দিতে বলে। দৃষ্টি বারবার বলছিল সমস্ত মানুষজনদেরকে বাঁচানোর জন্য তাদের সতর্ক করতে যে এই ট্রেনে একটু পরে আগুন লেগে যাবে। তখন ওই মহিলা মিথ্যে বলে যে বাবা হ্যাঁ আমরা এটা করেছি, সকলকে জানিয়ে দিয়েছে, ওরাও বের হয়ে যাচ্ছে। এরপরে সে দৃষ্টিকে নিয়ে কোনো রকমে সেখান থেকে লাফ দেয় এবং এর কয়েক সেকেন্ড পরে আমরা দেখতে পারি ওই সম্পূর্ণ ট্রেনে আগুন ধরে যায় এবং প্রচুর জোরে একটা বিস্ফোট হয়। আর বাচ্চা দৃষ্টি এত বড় একটা দুর্ঘটনা দেখে আগুন থেকে একটা ট্রমাটাইজ হয়ে পড়ে।
আর অন্যদিকে সাচিনী বিদ্যাকে আটকে রাখার জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এবং যখন এসে দেখে ট্রেনে আগুন ধরে গেছে তখন সেভাবে হয়তো দিব্যর দৃষ্টি মরে গেছে। কিন্তু যখন তার কাছে ওই মণিটা না আসে তখন বুঝতে পারে তারা কোনোভাবে বেঁচে গেছে এবং যখন বড় হবে তখন তার কাছে অবশ্যই আসবে, কেননা এখনো দুটো মণি তার কাছেই রয়েছে এবং তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ সে নিবে। সিন কাট হয়ে যায় দিব্যার উপরে, যেখানে আমরা দেখতে পারি দিব্যা ট্রেনের পাশে পড়েছিল এবং একটা দম্পতি এসে তাকেও নিয়ে যায়। দৃশ্য চলে যায় এখান থেকে ঠিক 20 বছর পরে সাচিনীর ওপর, যেখানে তারা আমাদের নায়ক রক্ষিতের চাচা এবং চাচির ওপরে অনেক বেশি রাগ করছিল, কারণ তার চাচা চাচিকে তারা অনেক বেশি টাকা দিত দিব্য দৃষ্টিকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোদিনই সাচিনীকে দিব্য দৃষ্টির খবর দিতে পারতো না। রক্ষিতের চাচির নাম ছিল অ্যাশ। ওরা সাচিনীর সঙ্গে মিলিত ছিল শুধুমাত্র টাকার জন্য। সাচিনী ওদেরকে টাকা দিত এবং এর পরিবর্তে সাচিনীর ছোট ছোট কাজ এরা করে দিত। সিন চলে যায় এখান থেকে আমাদের দৃষ্টির ওপর, যেখানে দৃষ্টি অনেক বড় হয়ে গেছে এবং সে এইমাত্র একটা ভবিষ্যৎ দেখেছে। তাকে যে তুলে নিয়ে এসেছিল সেই চাচি একটু পরেই কারেন্টের শক খাবে, তো সে দ্রুত গিয়ে তার চাচিকে বাঁচিয়ে নেয়। তবে এতে তার চাচি একটুও খুশি ছিল না, কারণ তার চাচি প্রত্যেকবারই একটা করে টিকিট কাটতো কোটিপতি হওয়ার জন্য এবং সে প্রত্যেকবার দৃষ্টির কাছে জানতে চাইতো পরবর্তীতে লটারিতে কোন টিকিট হবে। তবে দৃষ্টি কোনো সময় সঠিক তা বলতো না, কারণ তার মা বলেছিল তাদের এই শক্তিগুলো তারা যেন সকলের থেকে হাইড করে রাখে এবং এটার ফলে কোনো খারাপ কাজ না করে। সে তার চাচিকে এই বিষয়টা বুঝিয়ে বললেও তার চাচি তার উপরে আরো রাগ করে আর উল্টো বলে, তোকে আমি বাঁচিয়েছিলাম কেন ট্রেন থেকে জানিস? শুধুমাত্র এটার জন্য, কারণ তুই ভবিষ্যৎ দেখতে পারতি, কিন্তু তোকে বাঁচিয়ে উল্টো আর আমার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তোকে পড়াতে খাওয়াতে আমার অনেক টাকা খরচ হচ্ছে, উল্টো এর বিনিময়ে তুই আমাকে কোনো টাকাই দিস না। দৃষ্টি তার চাচির কথা শুনে অনেক বেশি কষ্ট লাগে, তবে সে এখানে কিছু করতে পারে না, কারণ এটা সত্যি ছিল। সে তাদের ঘরে বসে খেত। সে যখন ব্যাগ গোছাচ্ছিল তার চাচি জিজ্ঞাসা করে, তুই এগুলো কেন গোছাচ্ছিস? তখন সে বলে সে আজকে বাইরে যাবে, তার ফ্রেন্ড মেলায় আজকে একটা দোকান দিয়েছে, সে তাকে হেল্প করবে। আর তাছাড়াও সে বলে আজকে পূর্ণিমার রাত, আর মা বলতো যা কিছুই হারিয়ে যাবে পূর্ণিমার রাতে খুঁজে পাবে। এখানে দৃষ্টি প্রত্যেকবার পূর্ণিমার রাতেই দিব্যাকে খুঁজতে বের হতো, আর তার চাচিও এটা জানতো। অন্যদিকে আমরা দিব্যাকে দেখতে পারি সে তার মনোগামী শক্তি ব্যবহার করে দূরে রাখা চিপস নিজের কাছে আনছিল এবং খাচ্ছিল। এটা দেখে তার পালিত মা তার উপর রেগে যায় আর বলে, এটা কি হচ্ছে দিব্যা? তুই ভুলে গেছিস তোর মানা তাকে বলতো নিজের শক্তি কারোর সামনে ব্যবহার করবি না এবং অপ্রয়োজনীয় ব্যবহার করবি না, কারো ক্ষতি করবি না। আর তুই এখানে বসেই বা কেন আছিস? আজকে না পূর্ণিমার রাত, তুই তোর বোনকে খুঁজতে বের হবি না? তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি দিব্যা তার নতুন মায়ের সঙ্গে অনেক বেশি ফ্রেন্ডলি এবং তার সকল কথা সে শেয়ার করত এবং তার শক্তি সম্পর্কেও তার মা অবগত ছিল। তবে আজকে দিব্যার দৃষ্টিকে খুঁজতে বের হতে চাচ্ছিল না, কারণ দিব্যা প্রত্যেক বছরই দৃষ্টিকে খুঁজতে বের হতো কিন্তু কোনোবারই খুঁজে পেত না। প্রত্যেকবার মন ভেঙে চলে আসতো, এটা তার অনেক বেশি কষ্ট হতো। তাই সে এবার সিদ্ধান্ত নিয়েছে সে আজকে কোনোভাবেই তার বোনকে খুঁজতে বের হবে না। তবে এখানে দিব্যার পালিত মা তাকে অনেক বেশি জোর করে খুঁজতে যেতে এবং তাকে মোটিভেট করে যে তার হাল ছাড়া উচিত নয়, কোনো না কোনো এক সময় তার বোনকে সে অবশ্যই খুঁজে পাবে। আর দিব্যা তার মায়ের কথা মেনে যায় এবং তার বোনকে খুঁজতে বের হয়ে পড়ে। এইদিকে আমরা দেখতে পারি এদিকে আমরা দেখতে পারি দিব্যা, দৃষ্টি এবং সাচিনী সবাই একটা মেলার মধ্যে এসেছে, যেখানে সাচিনী অলরেডি প্ল্যান করে ফেলেছে সেই মেলার ভেতরে একটা তুফানের সৃষ্টি করবে, যার ফলে এখানে যদি দিব্য দৃষ্টি থাকে তাহলে একজন ভবিষ্যৎ দেখতে পারবে আর একজন সেটাকে আটকাতে পারবে। এর ফলে সে তাকে খুঁজে পাবে। আর হয়ও এমনটা দৃষ্টি ওখানে বসেই ভবিষ্যৎ দেখতে পারে মেলার ভেতরে একটা ঝড় উঠবে। আর যখনই ঝড়টা শুরু হয়ে যায় মেলার ভেতরে থাকা সমস্ত মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ওই মেলার ভেতরে দিব্যাও ছিল এবং দৃষ্টিও ছিল। তারা দুজনে আবার মানুষদের হেল্প করছিল নিজেদের নিজেদের মতন করে। ওই সময় একটা পিলার ছোট্ট একটা বাচ্চার গায়ের উপরে পড়ে। দৃষ্টি ওটাকে সরানোর অনেক চেষ্টা করছিল, তবে যেহেতু পিলারটা অনেক বেশি ভারী ছিল এর জন্য সেটাকে নাড়াতে পারে না। এই দৃশ্যটা আবার দূর থেকে দাঁড়িয়ে দিব্যাও দেখতে পারে। তখন সে তার ম্যাজিকের পাওয়ার দিয়ে ওই পিলারটা সরিয়ে দেয় এবং ওই বাচ্চাটাকে বের করে দেয়। কিন্তু যেহেতু এখানে দিব্যা তার নিজের শক্তি ব্যবহার করেছে তাই দূর থেকে সাচিনীও দেখতে পারে আর দৃষ্টিও দেখতে পারে কেউ একজন ম্যাজিক করেছে। দৃষ্টি তার বোনকে চিনতো, দিব্যা মাঝে মাঝে এমন করতো। আর এমন ম্যাজিকের পাওয়ার দূর থেকে সাচিনীও দেখতে পারে। এর জন্য সে আরো বেশি ম্যাজিকের পাওয়ার ইউজ করে ঝড়টা আরো বেশি শক্তিশালী করে দেয়। তবে এই হুড়োহুড়ির ভেতরে হঠাৎ করেই দিব্য দৃষ্টির হাত একে অন্যের হাতের সঙ্গে টাচ লেগে যায়, যার ফলে দিব্যার হাতের আলো জ্বলে ওঠে এবং সে শিওর হয়ে যায়
এই মেলার ভেতরেই তার বোন দৃষ্টি রয়েছে। তারা একে অন্যের ঠিকই কাছাকাছি ছিল, তবে ধরতে পারছিল না কোথায় আছে বা কি করছে বা দেখতে কেমন। তারা একে অন্যকে খুঁজছিল এবং সঙ্গে সঙ্গে মেলায় সমস্ত লোকজনদেরকে হেল্পও করছিল। ওই সময় আমরা দূর থেকে ওই টাকলু কাকুকে দেখতে পারি, যে গুরুজির একজন শিষ্য ছিল। তো ওকে আমরা টাকলু কাকু বলেই ডাকবো। তো সেই ব্যক্তি চাচ্ছিল দিব্যির দৃষ্টি যেন আলাদা থাকে। এবার কেন এরা আলাদা থাকবে এবং সে কেনই বা এটা চায়, এটা তোমরা একটু পরেই জানতে পারবে। এরপর তারা মেলা থেকে বের হয়ে আসে এবং টাকলু কাকু একটা অটো নিয়ে ওদের সামনে আসে আর বলে অটোতে উঠতে। তবে দিব্য দৃষ্টি ওটাতে উঠতে চায় না, কারণ এদের ভেতরে মেলার ভেতরে একটা ঝগড়া হয়েছিল। বলে রাখি, ওরা কিন্তু এখনো জানে না এরা একে অপরের বোন হয়। তবে এত রাতে আর অটো পাবে না, এর জন্য এরা দুজনে অটো শেয়ার করে বাসার উদ্দেশ্যে যেতে থাকে। অটোতে বসে তারা ভাবছিল তারা আর একটুর জন্য তাদের বোনকে দেখতে পায়নি। এরপর আমরা মধ্যরাতে সিন দেখতে পারি, যেখানে টাকলু কাকু রমি নামের এই ছেলের কাছে আসে এবং তাকে একটা খাম দিয়ে বলে, এবার নিজের কাজে লেগে পড়ো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে এই কাজে সাহায্য করবে। তখন রমি নামের ওই ছেলেটিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই কাজটা করব। এখান থেকে দৃশ্য চলে যায় রক্ষিতের মা মহিমার ওপর, যেখানে সাচিনের কথা মতন রক্ষিতের চাচা চাচি মহিমার কাছে আসে যেন রক্ষিতকে বিদেশ থেকে দেশে ফেরাতে পারে আর ওকে এখানেই বিয়ে দেওয়া হয়, কেননা দিব্য দৃষ্টির ভাগ্য রক্ষিতের সঙ্গে জড়িত আছে। রক্ষিত দেশে আসলে তারাও অটোমেটিক রক্ষিতের কাছেই চলে আসবে, আর এই সুযোগে সাচিনীও তাদেরকে মেরে তাদের থেকে মণিগুলো নিয়ে নিতে পারবে। আর এদিকে দিব্যা তার মা বাবাকে জানাচ্ছিল আর একটুর জন্যই সে তার বোনকে পেল না। এর ভেতরে দিব্যার কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় সে একটা ফ্রি টিকিট পেয়েছে বার্লির, যেখানে সে সবকিছু বিনামূল্যে পাবে, যেমন থাকা, খাওয়া, যাওয়া, ঘোরাঘুরি সবকিছু তারা প্রোভাইড করবে। এটা শুনে দিব্যা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে বার্লিনে যাবে ছোট্ট একটা ট্যুরের জন্য। আর অন্যদিকে দৃষ্টিরও বার্লি শহরেই একটা কাজ হয়েছিল, কিন্তু তার চাচি কোনোভাবেই এই কাজটা তাকে করতে দিতে চায় না, কারণ বাসার সব কাজ সে দৃষ্টিকে দিয়েই করাতো। তখন রমি তার মায়ের কাছে আসে এবং জানায় দিদির অফিস থেকে তাকে অনেক কিছু দিবে, যেমন টাকা, থাকার জন্য বাড়ি এবং যাতায়াতের জন্য গাড়িও দিবে। এত কিছু যখন দৃষ্টি পাবে এটা শুনে তখন রমির মা অনেক লোভে পড়ে যায় এবং দৃষ্টিকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। দৃষ্টি তার ভাই অর্থাৎ রমিকে খুশি হয়ে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায় তার সাহায্যের জন্য। রমি তখন দৃষ্টিকে বলে, দি তুমি ভুলে গেছো, ওই দিন যদি তুমি বাবা মাকে ট্রেন থেকে না বাঁচাতে তাহলে এই দুনিয়ায় তো আমি আসতামই না, তাই ধন্যবাদ আমার প্রাপ্য না। এখন তুমি নিজের ঘরে যাও এবং নিজের ব্যাগ গোছাও। দৃষ্টি সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পারি রমি ওই টাকলু কাকুকে ফোন করেছে এবং তাকে জানায় সে তার কাজ করে দিয়েছে। আসলে ওই টাকলু কাকুই বার্লি শহরে দৃষ্টির একটা চাকরি করে দিয়েছিল, যাতে দিব্যা এবং দৃষ্টি এরা দুজনেই আলাদা আলাদা থাকে, তবে ভাগ্যক্রমে এরা দুজনেই যাচ্ছে একই জায়গায়। এদিকে সাচিনী মায়াবী রত্নের সাহায্যে মহিমাকে বশ করে নেয় এবং তাকে জানায় গতকাল মহিমার যে প্রেস কনফারেন্স আছে সেখানে যেন সে সকলকে জানিয়ে দেয় তার ছেলে দ্রুতই দেশে ফিরছে এবং তার মনের মানুষের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। আর মহিমা যেন অবশ্যই সাচিনীর এই লকেটটা সকলের সামনে দেখিয়ে দেখিয়ে কথাগুলো বলে, যাতে দিব্য দৃষ্টির চোখে এই মণি দুটো পড়ে। এরপর সে সবকিছু নর্মাল করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সাচিনীর দুর্ভাগ্য ছিল মহিমা সেই কনফারেন্সে প্রত্যেকটা কথাই দিব্য দৃষ্টি মিস করেছিল, কারণ তারা তখন প্লেনের উদ্দেশ্যে বার্লি যাচ্ছিল, যার ফলে সাচিনীর এই প্ল্যানটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সিন চলে যায় বার্লি শহরের সমুদ্রের বিচে আমাদের নায়কের ওপর, যেখানে রক্ষিত দেখতে পারে সমুদ্রের পাড়ে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একটা বাইক নিয়ে জ্বলন্ত গাড়ির ওপর দিয়ে জাম্প করতে হবে। তখন রক্ষিত সিদ্ধান্ত নেয় সে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে। রক্ষিতের পাশে থাকা এই মেয়েটার নাম হচ্ছে লাবণ্য এবং সে নিজেকে রক্ষিতের গার্লফ্রেন্ড দাবি করত। সে রক্ষিতকে চেয়ার আপ করছিল এই বিষয়টা নিয়ে। দিব্যাও ওই সময় বার্লি শহরের এই বিচে ঘুরতে আসে এবং সে যখন রক্ষিতের মতন একজন হ্যান্ডসাম ছেলে দেখতে পারে তখনই তাকে দেখে সে ক্রাশ খেয়ে ফেলে। যাই হোক, রক্ষিত যখনই চ্যালেঞ্জে জিতে যায় তখনই রক্ষিতের কাছে দিব্যা আসে এবং তার নজরে পড়ার জন্য সে রক্ষিতকে চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি তোমার থেকে উঁচুতে এই বাইক নিয়ে জাম্প করতে পারি, তুমি শুধু দেখতে থাকো। এরপর দিব্যাও রেডি হয় এবং সেও জাম্প করে, তবে সে জাম্প করার সময় তার শক্তি ব্যবহার করে রক্ষিতের থেকে উঁচুতে বাইক ওঠায় এবং রক্ষিতকে এই চ্যালেঞ্জে হারিয়ে দেয়। একটা মেয়ে এত বড় টাফ একটা চ্যালেঞ্জ জিতে গেছে এটা দেখে রক্ষিত সহ বিচে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। কিন্তু দিব্যা এখানে একটু বেশি পার্ট নেওয়ার জন্য ধপাস করে সমুদ্রের বিচের মধ্যিখানে পড়ে যায়। ওই সময় রক্ষিত তাকে হেল্প করার জন্য আসে এবং কোলে নিয়ে তাকে সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে দেয়।
রক্ষিতের এমন সফট কর্নার এবং এমন হ্যান্ডসাম ছেলে দেখে দিব্যা তার উপরে আবার ক্রাশ খেয়ে যায় এবং বলে, এই তোমার প্রিন্স চার্মিং। এরপরে সেও রক্ষিতদের পেছনে যায় এবং তাকে বলে, আমি এখানে ফ্রি টিকিট নিয়ে এসেছি, তোমরা কি প্লিজ আমাকে আমার হোটেলে ড্রপ করে দিবে। এখানে রক্ষিতের গার্লফ্রেন্ড লাবণ্য একদমই তাকে নিতে চাচ্ছিল না, তবে রক্ষিত এখানে তাকে হেল্প করে দেয়। অন্যদিকে দৃষ্টির যেই বার্লিতে কাজ হয়েছিল সেটা হচ্ছে রক্ষিতের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ। তো রক্ষিত তো বাইরে ছিল, এর জন্য ওখানকার একটা লোক তাকে বলে এখানে বসে যেন সে রক্ষিতের জন্য ওয়েট করে। লোকটি রক্ষিতের একটা টাই যখন টেবিলের ওপর রাখে এবং দৃষ্টি ওটাকে ছোঁয়, তখন সে রক্ষিতের ভবিষ্যৎ দেখতে পারে। সে দেখতে পারে রক্ষিত প্লেনে করে কোথাও যাবে এবং ওই প্লেনে অনেক বড় একটা ব্লাস্ট হবে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং বারবার এই লোকটার কাছে যাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল রক্ষিত স্যার কখন আসবে। একটু পরেই রক্ষিত লাবণ্যকে নিয়ে এই হোটেলে আসছিল, তবে লাবণ্য রক্ষিতের ওপর অনেক বেশি রেগে গিয়েছিল। রক্ষিত তার হাত ধরে টান দেয় আর বলে, তোমার সমস্যা কি, তুমি রেগে কেন আছো। তখন লাবণ্য উল্টো রাগ দেখিয়ে বলে, তোমার মা তোমার বিয়ে ঠিক করেছে এটা ঠিক আছে, যখন তোমাকে জানতে চাইলো তোমার মনের মানুষ আছে কিনা, তখন তুমি আমার সামনেই বললে তোমার নাকি কেউ নেই, তাহলে আমি কে। এমন উল্টো পাল্টা আরো কিছু কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লাবণ্য সেখান থেকে চলে গেলে দৃষ্টি ও রক্ষিতকে খুঁজতেই বের হচ্ছিল এবং রক্ষিতের সঙ্গে ধাক্কা লেগেই পড়ে যাবে, তার আগে রক্ষিত তাকে এমনভাবে ধরে ফেলে। আর দৃষ্টি যখন পানিতে চোখ বোলায় তখন দেখতে পারে প্লেন ব্লাস্টের একটা ভীষণ সেই পানির ওপরে দেখতে পারছে, আর তখন বুঝতে পারে এটাই রক্ষিত। দৃষ্টি তখন প্লেন দুর্ঘটনা থেকে রক্ষিতকে বাঁচানোর জন্য বলে, স্যার আমরা আজকের মিটিংটা অ্যাটেন্ড করে তারপরে না হয় গতকালকে ইন্ডিয়ায় ফিরবো। রক্ষিত কিছু বুঝতে পারছিল না এই মেয়েটাকে এবং তার লাইফের ডিসিশন সে কেন নিচ্ছে। তখন এই লোকটা আবার আসে এবং তাকে জানায় দৃষ্টিকে তারা নতুন করে তার পি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছে। রক্ষিত তখন দৃষ্টির দিকে তাকিয়ে বলে, এখন তুমি আমাকে বলে দিবে আমি কি করব আর না করব। আমরা আজকে প্লেনে উঠবো এবং আজকে দেশের উদ্দেশ্যে রওনা হব। যদি তোমার কাজটা করতে হয় তাহলে তুমি আমার সঙ্গে ইন্ডিয়ায় আসবে, আর যদি না করতে চাও তাহলে তোমার রাস্তা তুমি দেখে নাও। রক্ষিত যখন তার গাড়ির কাছে যাচ্ছিল তখন লাবণ্য তার কাছে আসে এবং তাকে সরি বলে, ওই সময় আমার মাথা খুব গরম ছিল, এর জন্য আমি ভুলভাল বলে ফেলেছি, তবে রক্ষিত তুমি প্লিজ আমাকে তোমার লাইফ পার্টনার বানাবে। আর রক্ষিতের যেহেতু লাবণ্য ভালো ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের খাতিরে সে হ্যাক করে দেয়। তবে এখানে রক্ষিতের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে তাকে ফ্রেন্ড হিসেবে পছন্দ করলেও তাকে ভালোবাসতো না। ওই সময় দৃষ্টিও আসে এবং তাদের সঙ্গে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে, কারণ তার এই চাকরিটাও করতে হবে এবং সে রক্ষিতকেও বাঁচাতে চাচ্ছিল। দৃষ্টিকে গাড়িতে উঠতে দেখে এখানে রক্ষিত তার দিকে তাকায় এবং বলে, ভালো সিদ্ধান্ত। ওই সময় কোথা থেকে আবার দিব্যাও চলে আসে এবং তাদের কাছে হেল্প চেয়ে বলে, আমি শুনেছি তোমরা আবার ইন্ডিয়া ব্যাক করছো, তা তোমরা কি প্লিজ আমাকে একটু সঙ্গে নিয়ে যাবে। আসলে আমি এখানে এসে চিট হয়েছি, ওরা আমাকে এখানে আসার সমস্ত টিকিট তো দিয়েছে কিন্তু আমাকে ফেরত যাওয়ার টিকিট দেয়নি, আর আমার কাছে টাকাও নেই, তাই তোমরা প্লিজ আমাকে একটু লিফট দিয়ে দাও। ওই সময় দৃষ্টি যখন দিব্যাকে দেখে তখন তার উপর রেগে যায় আর বলে, স্যার ওকে একদম নিবেন না। আর অন্য দিক দিয়ে লাবণ্যও বলছিল, রক্ষিত বেবি তুমি ওকে একদমই নিবে না। আর এদিকে দিব্যা বলছিল, প্লিজ আমাকে সঙ্গে নিয়ে যাও। আর রক্ষিত সকলকে চুপ করিয়ে দিয়ে দিব্যাকে তাদের সঙ্গে নিয়ে যায়, তবে সে শর্ত দেয় এই 3 মেয়ের 1 মেয়ের মুখ দিয়ে যেন একটা কথা বের না হয়। এরপরে সিনে আমরা দেখতে পারি এরা সকলে প্লেনের ভেতরে রয়েছে, যেখানে বিজনেস ক্লাসে দিব্যা, লাবণ্য এবং রক্ষিত ছিল এবং সামনের অন্য একটা সাইডে ছিল দৃষ্টি। এখানে কাজের ফাঁকে রক্ষিতের নজর পড়ছিল দৃষ্টির ওপর, আর দৃষ্টি বারবার লক্ষ্য রাখছিল যাতে রক্ষিতের ওপরে কোনো বিপদ এসে না পড়ে। এর ফলে তাদের দুজনের আই কন্ট্যাক্ট হয়ে যায়। কিছু সময় পরে প্লেনে যখন একটু সমস্যা হয় তখন সকলকে জানিয়ে দেওয়া হয় বাইরের আবহাওয়া প্রচন্ড খারাপ থাকায় প্লেনে কিছু সমস্যা হচ্ছে, সকলে যেন সিট বেল্ট বেঁধে নেয়। ওই সময় দৃষ্টি লক্ষ্য করে রক্ষিতের ওপর প্লেনের একটা দরজা ভেঙে পড়বে। সে দৌড়ে যায় এবং রক্ষিতকে নিজের দিকে টেনে আনে, যার কারণে রক্ষিতের তেমন কোনো ক্ষতি না হলেও দৃষ্টির হাতে ব্যথা পায়। রক্ষিত দৃষ্টিকে পাশে সরিয়ে দিয়ে নিজে যায় কোনো রকমের প্লেনের দরজাটা আটকাতে, তবে সমস্যা হচ্ছে এত তীব্র বাতাসের ধাক্কায় তার একার পক্ষে সম্ভব হচ্ছিল না দরজাটা লাগানোর। ওই সময় দিব্যা আসে এবং সে রক্ষিতকে তার ম্যাজিকের পাওয়ার দিয়ে সাহায্য করে এবং দুজনে মিলে কোনো রকমের প্লেনের দরজাটা আপাতত আটকে দেয়। প্লেনে সবকিছু ঠিক হয়ে গেলে রক্ষিত দৃষ্টির দিকে শান্ত নজরে তাকায় এবং বলে, দৃষ্টি যদি চায় তাহলে রক্ষিতদের সঙ্গে সে বসতে পারে। দৃষ্টিও যখন রক্ষিতের সঙ্গে বসেছিল তখন বারবার রক্ষিতের নজর দৃষ্টির দিকেই যাচ্ছিল। এত বাধা বিপত্তি শেষ করে অবশেষে এই 4 জন ইন্ডিয়া ব্যাক করে। তারা শেরগিল পরিবারে আসলে সকলে অনেক বেশি খুশি হয়, বিশেষ করে মহিমা, কারণ তার ছেলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ওই সময় আমরা সাচিনের একজন সার্গেটকে দেখতে পারি যার নাম ছিল বিচ্ছু। সে নিজেও একটা ইচ্ছাধারী বিচ্ছু ছিল।
তো বিচ্ছু সাচিনীকে দেখায় যেখানে লাবণ্য রক্ষিতকে দেখছে। লাবণ্যর হবু বর তার দিকে নজর না দিয়ে তার প্রিয়ের দৃষ্টির দিকে তাকিয়ে আছে। আর অন্যদিকে দিব্যা নামে নতুন একটা মেয়ে, সে আবার রক্ষিতের উপরে নজর রাখছে। সে সাচিনীকে বলে, আমাদের লাবণ্য কোনো কাজই ঠিক মতন করতে পারে না। যদি পারতই তাহলে রক্ষিত তার দিকে তাকিয়ে থাকতো, দৃষ্টির দিকে নয়। যার অর্থ ছিল লাবণ্যকে সাচিনী পাঠিয়েছে রক্ষিতের কাছে। এদিকে রক্ষিতের পরিবারের সকলে রক্ষিতের বিয়ে নিয়ে অনেক বেশি খুশি ছিল। বিশেষ করে রক্ষিতের আরেকজন চাচি, যার নাম ছিল ওজাসমিনী, এবং রক্ষিতের চাচাতো বোনরা। তাদের সকলের এত মাতামাতি দেখে মহিমা সিদ্ধান্ত নেয় আগামীকালকেই রক্ষিতের আংটি বদল হবে। একথা শোনার পরে দিব্যা উঠে দাঁড়ায় এবং সকলের সামনে নিজের পরিচয় দিয়ে বলে, প্লেনে সে এবং লাবণ্য এত ভালো ফ্রেন্ড হয়ে গেছে যে সে চায় লাবণ্যর বিয়ে সমস্ত পার্টির অ্যারেঞ্জমেন্ট যেন দিব্যাকে করতে দেওয়া হয়। আর এই সুবাদে সেও শেরগিল পরিবারে থাকতে পারবে এবং ধীরে ধীরে রক্ষিতের কাছাকাছি যেতে পারবে। লাবণ্য এখানে রাজি ছিল না তাকে থাকতে দিতে, তবে এখানে দিব্যা লাবণ্যকে ব্ল্যাকমেল করেছে, তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও তাহলে আমি সকলকে জানিয়ে দিব তুমি প্লেনে রক্ষিতকে না বাঁচিয়ে আগে নিজের জীবন বাঁচিয়েছো। আর এটা যদি মহিমা আন্টি জানতে পারে তাহলে অবশ্যই তোমার সঙ্গে তার বিয়ে দিবে না। এর জন্যই লাবণ্য হ্যাঁ করে দেয়। অন্যদিকে রক্ষিতের বিয়ে নিয়ে সকলে মেতে থাকলেও রক্ষিত এই বিয়ে নিয়ে মোটেও খুশি ছিল না, বরং তার কাজ নিয়ে এসে পড়েছিল। রক্ষিত যখন দৃষ্টির কাছে একটা ফাইল চায় তখন দেখতে পারে দৃষ্টির হাতে এত বেশি প্রেসার পড়ছে যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে। এর জন্য সে দৃষ্টির দিকে একটা ফার্স্ট এড বাক্স এগিয়ে দেয় এবং তাকে ড্রেসিং করে নিতে বলে। দৃষ্টি যখন ড্রেসিং শেষ করে তখন সে দিব্যার একটা স্কার্ফ নিচে পড়ে থাকতে দেখে, আর এই স্কার্ফটা নিয়েই মেলাতে তার সঙ্গে ঝগড়া হয়েছিল। ওই ওড়নাটা যখনই দৃষ্টি স্পর্শ করে তখন সে একটা ভবিষ্যৎ দেখতে পারে যে কেউ একজন কোনো একটা জায়গা থেকে পড়ে যাচ্ছে, কিন্তু কে এবং কোন জায়গা থেকে পড়ে যাচ্ছে এটা সে স্পষ্ট দেখতে পারে না। অন্যদিকে আমরা দিব্যাকে দেখতে পারি যে ছাদে ছিল, আর ওই সময় বিচ্ছু তার উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এত বড় একটা বিচ্ছু দেখে তো দিব্যা প্রথমে ঘাবড়ে যায় এবং পেছোতে শুরু করে। আর সিন এখান থেকেই চলে যায় ওজাসমিনীর ওপর, যেখানে সে এবং জ্যাস এরা দুজনে মিলে ঝগড়া করছিল সিঁড়ি বেয়ে উপরে উঠে কে আগে এই লাইটটা লাগাবে, কিন্তু এরা দুজনেই লাগাতে চাচ্ছিল না। আর তখন তাদের নজর পড়ে দৃষ্টির ওপর। তারা তখন দৃষ্টিকে ডাক দেয় এবং তাকে লাইটটি লাগাতে বলে দুজনেই সেখান থেকে বের হয়ে পড়ে। দৃষ্টি যখন দাঁড়িয়ে পড়ে লাইট লাগাচ্ছিল ওই সময় সে আবার ভবিষ্যৎ দেখতে পারে ছাদের ওপর থেকে দিব্যা নিচে পড়ে যাচ্ছে। ওই সময় সিঁড়ি বেয়ে আবার রক্ষিত নিচে নামছিল, আর যখন দেখতে পারে দৃষ্টি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং পড়ে যাবে তার আগে সে দৌড়ে যায় এবং দৃষ্টিকে ধরে ফেলে। তবে সমস্যা ছিল দৃষ্টির মাথায় এখনো তার তৃতীয় চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু আপাতত তার চোখের উপরে যেহেতু একটা কাপড় পরেছিল এর জন্য রক্ষিত সেটাকে এমনি লাইটের আলোই মনে করছিল। তার মাথার আলোটা সরানোর জন্য সে যখনই রক্ষিতকে হাঁক করে তখন সে বিড়বিড় করে বলতে থাকে ছাদ। তখন রক্ষিত দৃষ্টির কাছে জিজ্ঞাসা করে, ছাদে কি হবে, ছাদে কি কিছু হতে চলেছে? দৃষ্টি যখন কিছু বলে না তখন রক্ষিত তাকে কোনো রকমে সেখানে দাঁড় করিয়ে দিয়ে দৌড়ে ছাদে চলে যায়। আর রক্ষিতকে দেখার পরেই ছাদের ওখান থেকে বিচ্ছুটা গায়েব হয়ে যায়। যেহেতু বিচ্ছুটা গায়েব হয়ে গিয়েছিল এর জন্য দিব্যাও তার শক্তির ব্যবহার করে না ওই বিচ্ছুটার ওপর। তবে সে এখনো ঘাবড়ে ছিল এবং যখনই একটু পেছনে যায় তখনই সে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ওই সময় ঠিক আবার রক্ষিত তার হাত টেনে ধরে এবং কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে রক্ষিতকে হাঁক করে আবার দিব্যা অনেক বেশি খুশি ছিল এবং নাটক করে বলছিল সে একদমই ঠিক নেই, তাকে যেন কোলে করে নিচে নিয়ে যায়। সিন এখান থেকে চলে যায় টাকলু কাকুর ওপর, যেখানে সে রমির সঙ্গে দাঁড়িয়েছিল এবং যখন জানতে পারে দৃষ্টি রক্ষিতের আন্ডারেই কাজ করে তখন সে অবাক হয়ে যায় এবং বিড়বিড় করে বলতে থাকে তাহলে তো সবকিছু সর্বনাশ হয়ে যাবে। এই কথা শুনে রমি আবার চিন্তিত হয়ে পড়ে এবং টাকলু কাকুর হাত ধরে বলে, আঙ্কেল আপনি সত্যি করে বলুন আমার দিদির তো আবার কোনো ক্ষতি হয়ে যাবে না? সে ঠিক থাকবে তো? আমি কিন্তু আপনাকে খুব বেশি বিশ্বাস করি। এখানে টাকলু কাকু রমিকে আশ্বস্ত করে সে দৃষ্টির কোনো ক্ষতি হতে দিবে না। এরপর টাকলু কাকু চলে যায় সোজা শেরগিল ফ্যামিলিতে দৃষ্টি এবং রক্ষিতকে আলাদা করতে। তবে সেখানে গিয়ে সে আবার চমকে যায়, কারণ সে তার চোখের সামনে দিব্যাকেও দেখতে পারছিল। তখন সে বুঝে ফেলে সে আর কোনো কিছু করলেই কাজ হবে না, ভাগ্য তাদের তিনজনকে এক